আসসালামু আলাইকুম। বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, বার্জার ডিজিজ অ্যান্ড রেনল্ডস ফেনোমেনন। এই তিনটা টপিক আজকে আমরা কভার করব। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকে আলোচনায় চলে যাই। পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, দ্যাট মিনস এটা একটা ভাস্কুলার ডিজিজ। তো ব্যাসেলে কোনো ধরনের সমস্যা হবে। ব্যাসেলে যে সমস্যাটা বেশি হয় সেটা হচ্ছে ব্যাসেল অক্লুড হয়ে যায় কি দিয়ে? অ্যাথেরোস্ক্লেরোসিস, মোস্ট কমন। সো অ্যাথেরোস্ক্লেরোসিস ডিউ টু এনি কজ। অ্যাথেরোস্ক্লেরোসিস কীভাবে ফরমেশন হয়, কী হয়, ওটা নিয়ে একটা ডিফারেন্ট আলোচনা আছে। আমরা ওখানে আলোচনা করব, আমরা ওইদিকে যাচ্ছি না। তো এখানে একটা তথ্য দিয়ে রাখি, অ্যাথেরোস্ক্লেরোসিস যে হয় এটা ভেসেলে কোন লেয়ারে হয়? টিনিকা ইন্টিমা লেয়ারে। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কারণে ভেসেল, একটা ব্লাড ভেসেলের কী হয়ে যায়? ডায়ামিটারটা ছোটো হয়ে যায়। তো ডায়ামিটার যদি ছোটো হয়ে যায় তাহলে এখানে যে ব্লাড ফ্লোটা কী হয়ে যাবে? কমে যাবে। তাহলে আর্টারিয়াল ডায়ামিটার যদি কমে যায়, ব্লাড ফ্লো কী হয়ে যাবে? কমে যাবে। ডিক্রিজ আর্টারিয়াল ডায়ামিটার, ব্লাড ফ্লো কমে যাবে। এখন বলা হচ্ছে যে যদি আর্টারিয়াল ডায়ামিটারটা 70% বা তার চেয়ে বেশি কমে যায়, সো অনেক ছোটো হয়ে গেছে ডায়ামিটার, প্যাটেন্ট আছে কতটুকু? 30% বা তার চেয়ে কম, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় ক্রিটিক্যাল স্টেনোসিস। এই ক্রিটিক্যাল স্টেনোসিস যখন হবে, মানে অনেক বেশি যখন ছোটো হয়ে যাবে, তখন ব্লাড ফ্লো তো অনেক বেশি কমে যাবে, তখন বলা হচ্ছে যে পেশেন্টের রেস্টেও পেইন করবে, রেস্ট পেইন। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম। 2 নম্বর হচ্ছে যে অ্যাথেরোস্ক্লেরোসিসটা জন্ম নিল, সেটা যখন রাপচার হবে, রাপচার হলে ওইখানে হচ্ছে প্লাটিলেট আসবে, প্লাটিলেট জমবে, এটাকে বলা হয় থ্রম্বাস। সো থ্রম্বোটিক ইভেন্ট, অর্থাৎ রাপচার অফ প্লাক অ্যান্ড ফরমেশন অফ থ্রম্বাস। এই থ্রম্বাসটা যে কোনো একটা আর্টারিতে গিয়ে ব্লক করবে, ব্লক করে আলটিমেটলি সেখানে করবে কি? অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়া। সো থ্রম্বোটিক ইভেন্টের জন্য আমরা পাবো অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়া। আচ্ছা, এই থ্রম্বাস থেকে যদি অ্যাম্বোলাইজেশন ফরমেশন হয়, থ্রম্বাসটা ছুটে গিয়ে ব্লাডে ভাসতে থাকে, এটাকে বলা হয় অ্যাম্বোলাই। সো থ্রম্বো অ্যাম্বোলিক ইভেন্ট। তো ফরমেশন অফ অ্যাম্বোলাই, ব্লক আর্টারি, যে কোনো একটা আর্টারি দিকে ব্লক করবে এবং সিমটম পাবো আমরা সাইট অনুযায়ী। আরেকটা বলেছি আমরা যে অ্যাথেরোস্ক্লেরোসিস যে প্লাক তৈরি হলো, এই প্লাকটা যখন রাপচার হবে, রাপচার হয়ে এটা যদি ব্লাডে ভাসতে থাকে, এটাকে বলা হয় অ্যাথোরেম্বোলিক। সো ফরমেশন অফ অ্যাম্বোলাই, এই যে অ্যাথোরেম্বোলিক, এগুলো হচ্ছে বেসিক্যালি ডিজিটের যে আর্টারি, ডিজিটাল আর্টারি, মানে হাত এবং পায়ের যে আঙ্গুল, ওই আর্টারিগুলোকে ব্লক করে। সো ব্লক আর্টারি, যার কারণে এখানে ব্লাড ফ্লো কমে যাবে। সো আলটিমেটলি ব্লু ফিঙ্গার আর টো সিনড্রোম হয়। সো এখানে 4টা ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হিমোডাইনামিক, 2 নম্বর হচ্ছে থ্রম্বোটিক, হিমোডাইনামিক, থ্রম্বোটিক, থ্রম্বাস থেকে যখন অ্যাম্বোলাইজেশন ফরমেশন হবে থ্রম্বো অ্যাম্বোলিক, আর অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে যখন অ্যাম্বোলাই ফরমেশন হবে অ্যাথেরো অ্যাম্বোলিক। সেই 4টা মেকানিজমের মাধ্যমে এখানে কাজ করে। আমরা এখন যাই সাইট অনুযায়ী, ভেরি ইম্পর্ট্যান্ট যে কোন সাইডে কী হচ্ছে। তাহলে যদি কোনো কারণে আমাদের যে সেরেব্রাল যে আর্টারি, মানে হচ্ছে সেরেব্রাল যে সার্কুলেশন, এখানে যদি কোনো ব্লক হয়, কি হবে? এখানে অনেক কিছু হতে পারে, যেমন ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক, এরপর হচ্ছে অ্যামেরোসিস ফিউগাস, ভার্টিব্রোভেসাল ইনসাফিসিয়েন্সি, এবং লাস্টটা বলেছি স্ট্রোক। সো আমরা এত কিছু মনে রাখবো যে স্ট্রোক হবে। তো স্ট্রোকের কারণে পেশেন্টের ডেথ হতে পারে। করোনারি সার্কুলেশন যদি ব্লক হয়, তখন ইস্কেমিক হার্ট ডিজিজ, এমআই হবে। সো এমআই বা ইস্কেমিক হার্ট ডিজিজ, এটার কারণে পেশেন্টের ডেথ হতে পারে। রেনাল যে ভেসেল, এখানে যখন অক্লুশন হবে তখন ব্লাড ফ্লো কমে যাবে রেনালে। সো রেনালে যখন ব্লাড ফ্লো কমে যায়, আমরা জানি হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন রেসপন্স সিস্টেম অ্যাক্টিভ হবে, তখন ভলিউম ওভারলোড হবে, হাইপার টেনশন হবে। সো হাইপার টেনশন হবে অ্যান্ড রেনাল ফেলিওর হবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে লিম্পে কী হয়? তো লিম্পে আমরা জানি আপার লিম্প, লোয়ার লিম্প আছে। তো বলা হচ্ছে যে লোয়ার লিম্পটা হচ্ছে মোস্ট এফেক্টেড। কেন? কারণ লোয়ার লিম্পে এখানে হচ্ছে গ্রেভিটির কারণে লোয়ার লিম্পে ব্লাডগুলো পুল বেশি হয়। সো লোয়ার লিম্পে মোস্ট এফেক্টেড, এবং বলা হচ্ছে 8 times মোর এফেক্টেড দেন আপার লিম্প বা আর্ম। কী হবে এখানে যেহেতু এফেক্টেড হচ্ছে, সো ব্লাড ফ্লো কমে যাবে। ব্লাড ফ্লো কমে গেলে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন হবে, আমরা এগুলো দেখবো। ইন্টারমিডিয়েট ক্লডিকেশন কি? তারপর হচ্ছে ক্রিটিক্যাল লিম্ব ইস্কেমিয়া, অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়া। তাহলে এই জিনিসগুলো হচ্ছে লিম্পে। আরেকটা ব্যাপার হচ্ছে মেজেন্টারিতে আমরা জানি মেজেন্টারির মাধ্যমে হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইন হচ্ছে ব্লাড ফ্লো যায়। সো মেজেন্টারিতে যদি যে আর্টারি, ওগুলো যদি ব্লক হয়, অক্লুশন হয়, তখন মেজেন্টারিক অ্যাঞ্জাইনা হবে। আমাদের যেরকম কার্ডিয়াক অ্যাঞ্জাইনা হয়, ঠিক সে মেজেন্টারিক অ্যাঞ্জাইনা হবে, এবং অ্যাকিউট ইন্টেস্টাইনাল ইস্কেমিয়া হবে। এই হচ্ছে ব্যাপার। সাইট অনুযায়ী আমাদের কাছে রোগী প্রেজেন্ট করবে যে কোথায় কী সমস্যা। আচ্ছা, আমরা বলেছি যে কজ অফ ডেথ কি? স্ট্রোক অ্যান্ড এমআই, এই দুটো কারণে কজ অফ ডেথ হতে পারে। আর আপার লিম্প আর লোয়ার লিম্পে যদি আমরা ভাগ করি, তো আমরা বলেছি লোয়ার লিম্পে মোস্ট কমনলি এফেক্টেড হয়। এখন যদি আপার লিম্পে হয়, তাহলে কোন আর্টারিতে মোস্টলি এফেক্টেড হয়? মনে রাখতে হবে সাবক্লেভিয়ান আর্টারি এফেক্ট।
আর লোয়ার লিম্পে অনেকগুলো আর্টারি হতে পারে, কিন্তু মোস্ট কমন হচ্ছে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। সো আপার লিম্পে সাবক্লেভিয়ান আর্টারি, লোয়ার লিম্পে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। এই যে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি, এটা আমাদের যে কাপ মাসেল, ওই কাপ মাসেলে সাপ্লাই দেয়, যার কারণে লোয়ার লিম্পে যখন সমস্যা হবে তখন হচ্ছে কাপ মাসেলে হচ্ছে মেনলি পেনটা হবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখি যে এখানে একটা থ্রম্বাস ফর্মেশন করতেছে, একটা হচ্ছে অ্যাম্বুলাই ফর্মেশন করতেছে। তাহলে কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা বেশি ডেঞ্জারাস? এটা একটা কোয়েশ্চেন রেখেছি যে অ্যাম্বুলাইজেশন ইজ ডেঞ্জারাস দেন থ্রম্বোসিস। এখন এটা কেন এর ব্যাপার হচ্ছে অ্যাম্বুলাইজেশন যে কোনো সময় ফর্মেশন হতে পারে, এবং এটা যে অনসেট এটা খুব তাড়াতাড়ি হবে, সেকেন্ড টু মিনিট। আর থ্রম্বাস আমরা বলেছি যে এখানে প্লাটেলে এসে জমবে, সো একটা টাইম লাগবে, অরসর ড্যাম। আচ্ছা, সিভিয়ারিটি, এখানে একটা ব্যাপার হচ্ছে যে থ্রম্বোসিস যেহেতু এটা হওয়ার জন্য একটু টাইম লাগতেছে, সো এটা হইতে তার ব্লাড ভেসেলে থ্রম্বোসিস হচ্ছে, তার আশেপাশে হচ্ছে কোল্যাটারাল ব্লাড ভেসেল তৈরি হয়ে যায়, যার কারণে একটা শান্ট তৈরি হয়। তাহলে ওই শান্ট দিয়ে কিছুটা পরিমাণ ব্লাড যাইতে পারবে, কিন্তু অ্যাম্বুলাইজেশন এত তাড়াতাড়ি হয়, এখানে হচ্ছে কোল্যাটারাল তৈরি হওয়ার সুযোগ কম। সো কোল্যাটারাল হচ্ছে অ্যাবসেন্ট ইন অ্যাম্বুলাইজেশন, আর থ্রম্বোসিস হচ্ছে প্রেজেন্ট। তো যেহেতু কোল্যাটারাল অ্যাবসেন্ট, সো একদম কমপ্লিট ব্লক হয়ে যাচ্ছে অ্যাম্বুলাইজেশনে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে মোর সিভিয়ার, আর থ্রম্বোসিস হচ্ছে লেস সিভিয়ার। দ্যাটস ওয়াই বলা হয়ে থাকে যে অ্যাম্বুলাইজেশনে লস অফ লাইফ গ্রেটার দেন লস অফ লিম্ব, অর্থাৎ জীবন যাওয়ার সম্ভাবনা বেশি। আর থ্রম্বোসিসে বলা হচ্ছে লস অফ লিম্ব গ্রেটার দেন লস অফ লাইফ, থ্রম্বোসিসে লিম্ব যাওয়ার সম্ভাবনা বেশি। সো জীবন হচ্ছে তো হাত পা গুরুত্বপূর্ণ কম? অবশ্যই গুরুত্বপূর্ণ কম। আচ্ছা, সোর্স, অ্যাম্বুলাইজেশন একটা সোর্স, এটা আমাদের মনে রাখতে হবে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এটা ইম্পর্টেন্ট একটা সোর্স, হচ্ছে সেকেন্ডারি সোর্স। আর থ্রম্বোসিসের সোর্স অ্যাবসেন্ট থাকে। অ্যাম্বুলাইজেশন আমরা যদি আর্টারিটা ফিল করি, এখানে সফট অ্যান্ড টেন্ডার পাবো। আর থ্রম্বোসিস হচ্ছে ক্যালসিফাইড, এখানে ক্যালসিয়াম জমে ক্যালসিফাইড অ্যান্ড হার্ট হয়ে যাবে। আর অ্যাম্বুলাইজেশন ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আর যেমন পালমোনারি এম্বোলিজম হলে আমরা এটা ক্লিনিক্যালি ডায়াগনোস করতে পারি। এরপর হচ্ছে থ্রম্বোসিস, এগুলো হচ্ছে এনজিওগ্রাফি দিয়ে ডায়াগনোস করতে হয়। তাই এত কিছু মনে রাখার প্রয়োজন নেই, তো আমাদের জাস্ট মনে রাখতে হবে যে অ্যাম্বুলাইজেশন ইজ ডেঞ্জারাস দেন থ্রম্বোসিস। আচ্ছা, এখন একটা পেশেন্ট পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজে ক্লিনিক্যাল ফিচার কী নিয়ে আসবে? আমরা বলেছি যে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, এবং এটা হচ্ছে মোস্ট কমন। সো ইম্পর্টেন্ট একটা কথা যে মোস্ট কমন প্রেজেন্টেশন অফ পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ ইন্টারমিডিয়েট ক্লডিকেশন। তাহলে এখানে হোয়াট ইজ ইন্টারমিডিয়েট ক্লডিকেশন? ইন্টারমিডিয়েট মানে হচ্ছে মাঝখানে একটা গ্যাপ থাকবে। তো কেন গ্যাপ থাকবে? যখন পেশেন্ট হাঁটা শুরু করবে, সো পেইনস কামস আফটার ওয়াকিং এ স্পেসিফিক ডিস্টেন্স, কিছু দূর হাঁটার পরে তখন তার পায়ের যে কাম মাসেল, ওই কাম মাসেলে ব্যথা শুরু করবে, তখন সে একটু রেস্ট নেবে। সো রেস্ট নেওয়ার সাথে সাথে হচ্ছে পেনটা চলে যাবে। সো রেপিডলি সাবসাইড ফ্রম রেস্টিং, যখন তার একটু ভালো লাগবে তখন সে আবার হাঁটা শুরু করবে, যখন হাঁটা শুরু করবে তখন আবার পেনটা চলে আসবে। সেই জন্য এটাকে বলা হয় ইন্টারমিডিয়েন্ট পেন, ইন্টারমিডিয়েন্ট। সো রিটার্নিং অফ পেইন অন ওয়াকিং, এটা হচ্ছে মোস্ট কমন প্রেজেন্টেশন। এটা হচ্ছে এখানে বিশেষ দ্রব্যস্ত আমরা দিয়েছি মোস্টলি অকারিং কাপ মাসেল অফ দ্য লোয়ার লিপ, আমরা বলেছি যেহেতু সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি, এটা হচ্ছে কাপ মাসেলকে সাপ্লাই দিচ্ছে মোস্টলি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া, আমরা বলেছি ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া, ক্রিটিক্যাল অবস্থা খুবই খারাপ, তাহলে ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া। তো এটার একটা ডেফিনেশন আছে, ডেসক্রাইব আছে, কখন আমরা ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া বলবো। তো দুইটা ব্যাপার এখানে থাকতে হবে, দুইটা জিনিস। একটা হচ্ছে আমাদের যে অ্যাঙ্কেলে যে আর্টারি, ওখানে যদি আমরা ব্লাড প্রেশারটা মেজার করি, এটা হচ্ছে লেস দেন 50 মিলিমিটার মার্কারি হবে, তাহলে ব্লাড প্রেশার অনেক কম। সো অ্যাঙ্কেল বিপি লেস দেন 50 মিলিমিটার মার্কারি এক। তার সাথে রেস্ট পেন রিকোয়ারিং ওপিওয়েড, অর্থাৎ এখানে যে রেস্টের সময় পেন করবে পেশেন্টের, এবং এই পেন কমানোর জন্য তাকে ওপিওয়েড যে অ্যানালজেসিক ওগুলো দিতে হবে, নর্মাল অ্যানালজেসিক দিলে হবে না। সো রেস্ট পেন রিকোয়ারিং ওপিওয়েড অর আলসারেশন অর গ্যাংগ্রিন গ্রেটার দেন 2 উইকস, মানে তার পায়ে আলসারেশন বা গ্যাংগ্রিন হয়ে গেছে যেটা 2 সপ্তাহের বেশি আছে, এটা থাকতে হবে। অথবা রেস্ট পেন রিকোয়ারিং ওপিওয়েড প্লাস তার সাথে থাকতে হবে কি অ্যাঙ্কেল বিপি লেস দেন 50 মিলিমিটার মার্কারি। এই দুইটা জিনিস যদি থাকে তখন আমরা বলবো ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া। এখন বইয়ে একটা জিনিস লেখা আছে সাব ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া, এটা কি? এটা হচ্ছে রেস্ট পেন থাকবে শুধুমাত্র, অনলি রেস্ট পেন প্লাস অ্যাঙ্কেল বিপিটা 50 মিলিমিটার মার্কারের চেয়ে বেশি থাকবে। সো এটা অ্যাঙ্কেল বিপি যদি 50 এর বেশি থাকে তখন আমরা বলে দিব সাব ক্রিটিক্যাল, আমরা অনেক বেশি ডেঞ্জারাস পর্যায়ে যায়নি। আচ্ছা, তো এখানে তাহলে আমরা 3টা জিনিস পাচ্ছি এখানে ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়াতে, একটা হচ্ছে রেস্ট পেন পাচ্ছি, আর একটা হচ্ছে আলসারেশন বা গ্যাংগ্রিন পাচ্ছি। তাহলে এগুলো কীভাবে হচ্ছে আমরা যদি এখানে একটা প্যাথোজেনেসিসটা দেখি, পেইন ইন 4 ফুট মানে পায়ে অ্যান আওয়ার আফটার গোজ টু বেড, যখন পেশেন্টে বিছানা যাওয়ার 1 ঘন্টা পরে বলা হচ্ছে যে তার পায়ে পেন করবে। কেন পেন হবে? বিকজ যখন পেশেন্ট শুয়ে যায় তখন সে সুপাইন পজিশনে চলে যাচ্ছে। সো বেনিফিশিয়াল ইফেক্ট অফ গ্রেভিটি
অন পারফিউশন আর লস্ট। যখন দাঁড়ায় থাকে তখন ব্লাড পুলিং হচ্ছে গ্রেভিটির কারণে পায়ে, কিন্তু যখন শুয়ে যাচ্ছে তখন তার গ্রেভিটির এটা নাই। 1 2 নম্বর হচ্ছে ডিউরিং স্লিপের কারণে প্যারাসিম্প্যাথিক অ্যাক্টিভেট হয়, সো কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ব্লাড প্রেশার কমে যাবে। আলটিমেটলি হচ্ছে পায়ে ব্লাড কম যাচ্ছে, দ্যাটস ওয়াই সিভিয়ার পেনের কারণে সে ঘুমতি করে যাবে অ্যাকুয়েন্স পেশেন্ট। এই কারণে সে পেশেন্ট কী করে, পেইন রিলিফ বাই হ্যাঙ্গিং লিম্ব। সে যখন বিছানা পাশে যখন সে পাগুলো ঝোলাই দিয়ে বসবে তখন হচ্ছে তার পায়ে গ্রেভিটির মাধ্যমে হচ্ছে এখানে কি যাচ্ছে, ব্লাড আবার নিচে ডাউন করতেছে, ফল ডাউন করতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে তার পেনটা কমবে, অথবা সে একটু হাঁটাহাঁটি করলে পেনটা কমবে। তো সেই কারণে পেশেন্ট টেক্স টু স্লিপ ইন চেয়ারে সে শুয়ে থাকে। চেয়ারে শুয়ে থাকলে কী সুবিধা হয় যে পাগুলো হ্যাঙ্গিং থাকে। তো চেয়ারে শুইতে শুইতে তার ডিপেন্ডেন্ট ইডিমা হয়ে যায়। ডিপেন্ডেন্ট ইডিমা হওয়ার কারণে তার ইডিমা হচ্ছে, তাহলে ইন্টারস্টিশিয়াল যে প্রেশার এটা বেড়ে যাবে। তো ব্লাড ভেসেল যেগুলো ওগুলো আবার হচ্ছে বাইরের প্রেশারের কারণে আরও কম্প্রেস হবে, সো টিস্যু পারফিউশন আরও বেশি কমে যাবে। সো টিস্যু পারফিউশন কমে গেলে এখানে আলটিমেটলি ব্লাডের যে স্টেসিস হচ্ছে, দ্যাটস ওয়াই এন্ট্রি অফ ব্যাকটেরিয়া। কোনো কারণে যদি ব্যাকটেরিয়া অ্যাক্সেস পায় তখন ইনফেকশন হবে, ইনফেকশন হলেই রিপিট ডেভেলপমেন্ট অফ আলসার অ্যান্ড গ্যাংগ্রিন। সো এটা ছিল হচ্ছে আমাদের ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়ার ব্যাপারটা। এরপরে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া, আমরা এটা প্রথমেই বলেছি যে থ্রম্বোটিক যে ইভেন্ট, এই থ্রম্বোটিক অক্লুশনের কারণে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া হয়। তো অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া বোঝার জন্য কিছু আছে, পিস অফ অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া কী কী আছে, 6টা। একটা হচ্ছে পেইন, অবশ্যই পেইন করবে, তো ব্লাড যাচ্ছে না, ব্লাড না যাওয়ার কারণে পেল হয়ে যাবে। এবং যেহেতু অক্লুশন, সো আমরা পেরিফেরালে কি পাবো না, পালস পাবো না, সো পালসলেসনেস। এবং যেহেতু ব্লাড যাচ্ছে না, সো এখানে কোল্ড থাকবে, পেরিশিং কোল্ড। লাস্ট অফ হল হচ্ছে প্যারাস্থেসিয়া, মানে সেন্সেশন, লাইট টাচের যে সেন্সেশন ওটা পাবে না, এবং হচ্ছে প্যারালাইসিস হয়ে যাবে। এই দুইটা হচ্ছে ডেঞ্জারাস, প্যারাস্থেসিয়া এবং প্যারালাইসিস। যখনই হবে তখনই বোঝা যাবে যে ইম্পেন্ডিং ইরিভার্সিবল ইসকেমিয়া হয়ে যাচ্ছে। তার ইসকেমিয়াটা এতক্ষণ রিভার্সিবল ছিল, এখন প্যারাস্থেসিয়া অ্যান্ড প্যারালাইসিস হওয়ার কারণে বোঝা যাচ্ছে তার যে ইসকেমিয়া এটা হচ্ছে ইরিভার্সিবলের দিকে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে পিস অফ অ্যাকিউট ইসকেমিয়া। আচ্ছা, এনবি দিয়ে আমরা কী বলতে চাচ্ছি, এই যে যখন পেশেন্ট এরকম হবে, এটা যেহেতু একটা ইম্পেন্ডিং ইরিভার্সিবল ইসকেমিয়ার দিকে চলে যাচ্ছে, সো ডেঞ্জারাস একটা কন্ডিশন এবং অ্যাকিউট কন্ডিশন, দ্যাটস ওয়াই এটাকে আমাদের আর্লি ম্যানেজ করতে হবে। আর্লি ম্যানেজ করার জন্য আমরা কী করবো, যেহেতু এখানে অক্লুশন হচ্ছে, এই অক্লুশনটা ছোটানোর জন্য আমরা হেপারিন দিব। সো অ্যান আইবি বুলাস অফ হেপারিন কতটুকু, 3000 to 5000 ইউনিট শুড বি অ্যাডমিনিস্টার্ড। তো অবশ্যই হেপারিন দেওয়ার আগে আমরা যে হেপারিন দিয়ে দিচ্ছি বিষয়টা এরকম না। হেপারিন হচ্ছে কী করে, ব্লাড কোয়াগুলেট করতে দিবে না। তো ব্লাড কোয়াগুলেট যদি করতে না দেয় হেপারিন, আবার তার যদি কোনো ধরনের আবার ব্লিডিং টেন্ডেন্সি বা এরকম ডিজিজগুলো থাকে, তখন আবার হেপারিন তাকে দেওয়া যাবে না। রিমেম্বার কন্ট্রাইন্ডিকেশন অফ হেপারিন, যেমন হেড ইঞ্জুরি হেপারিন দেওয়া যাবে না। সো এরকম চিন্তা করতে হবে যে কোন কোন জায়গায় হেপারিন দেওয়া যাবে না, কিন্তু যদি এগুলো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তখন আমরা অ্যাকিউট লিম্ব ইসকেমিয়াটা অ্যান্ড আইবি বুলাস অফ হেপারিন দিয়ে আমরা ম্যানেজ করি। এরপর হচ্ছে অ্যাথেরো এম্বোলিজম আমরা বলেছি যে এখানে হচ্ছে ইউনোল্যাটারাল ব্লু ফিঙ্গার। তো এটা বলা হচ্ছে যে এখানে যে এফেকশনটা হচ্ছে এটা হচ্ছে ইউনিল্যাটারাল, বায়োল্যাটারাল হলে এটা আমরা রেনট থেকে এটা একটা আলাদা করতে পারি, যে অ্যাথেরো এম্বোলিজম যেটা হচ্ছে ওটা হচ্ছে ইউনিল্যাটারাল হয়, ইউনিল্যাটারাল ব্লু ফিঙ্গার হবে। আচ্ছা, সাবক্লেভিয়ান স্টিল সিনড্রোম, এটা একটু ইম্পর্টেন্ট। সাবক্লেভিয়াল স্টিল সিনড্রোম, স্টিল মানে চুরি করা, সাবক্লেভিয়ান তাহলে সাবক্লেভিয়ানের মাধ্যমে চুরি করতেছে, কী চুরি করতেছে, ব্লাড। কীভাবে করে এটা আমরা জানি, এটা আমাদের নর্মালি হচ্ছে আর্চ অফ অ্যাওয়ার্টা থেকে অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা, তো এখানে হচ্ছে ব্লাড যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল আর্টারি। তো ভার্টিক্যাল আর্টারি আমরা জানি দুইটা আছে, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট। এই ভার্টিক্যাল আর্টারি দিয়ে কোথায় যায়, বেসিক আর্টারি হয়ে আলটিমেটলি হচ্ছে আমাদের ব্রেনে ব্লাড যাবে। সো এখন এই যে লেফট সাইডে সাবক্লেভিয়ান আর্টারিটা ব্লক প্রক্সিমাল টু ভার্টিক্যাল আর্টারি, দ্যাটস ওয়াই এই পাশে ব্লাড যাইতে পারবে না, দ্যাটস ওয়াই এই পাশে যাইয়া এ পাশে আর ব্লাড যাইতে পারতেছে না, কারণ এখানে অক্লুশন। ব্লাড যখন যাইতে পারবে না তখন কি করবে, তখন হচ্ছে এবং হচ্ছে এই যে এই পাশের যে ভার্টিক্যাল আর্টারি এটা দিয়েও ব্লাড যাইতে পারতেছে না, দ্যাটস ওয়াই কী করবে, রাইট সাইডে যে ভার্টিক্যাল আর্টারি এটা দিয়ে ব্লাড যাবে এবং ব্রেনে তো ব্লাড যাবে, এবং কিছু পরিমাণ ব্লাড লেফট সাইডে আসবে, লেফট সাইড দিয়ে সাবক্লেভিয়ান আর্টারি দিয়ে লিম্পে যাবে। সো ব্রেনে তাহলে ব্রেন থেকে কিছু ব্লাড লেফট সাইডে সাবক্লেভিয়ান আর্টারি দিয়ে চলে যাচ্ছে, সো ব্রেনে ব্লাড কম যাবে, সেই জন্য এটাকে বলা হয় সাবক্লেভিয়ান স্টিল সিনড্রোম, চুরি করতেছে ব্লাড। তো ব্রেনে যেহেতু ব্লাড কম যাবে তাহলে কী হবে সমস্যা, সো ব্লাড ফ্লো ডিক্রিজ ইন ব্রেন। সো ব্রেনে যদি ব্লাড কম যায় আমরা জানি সিনকোপ, ডিজিনেস, কর্টিক্যাল ব্লাইন্ডনেস, কলাপস এগুলো হয়। এবং যেহেতু এখানে তার দুই লিম্পে
এই লিম্পে কোনো ব্লাড ফ্লো সমস্যা নাই, বাট এই লিম্পে ব্লাড ফ্লো সমস্যা আছে এবং এখানে ব্লাড ফ্লো কম। সো যেহেতু দুই লিম্পে ব্লাড ফ্লো কম, দ্যাটস ওয়াই ব্লাড প্রেশার এটা হচ্ছে ডিফারেন্ট হবে। সো ডিফারেন্ট বিপি বিটুইন টু আর্ম, কতটুকু ডিফারেন্ট বলা হচ্ছে যে দুই লিম্পে মোর অর গ্রেটার দেন 15 মিলিমিটার মার্কারি সিস্টোলিক ব্লাড প্রেশারে চেঞ্জ হয়, দুই লিম্পে চেঞ্জ থাকবে। আচ্ছা, কেন হয় সাবক্লেভিয়ান আর্টারি সিনড্রোম? তো আমরা এখানে একটা দেখতেছি, একটা হচ্ছে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, আর এরপর আর কি আছে, যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস কারণে হচ্ছে এটা, সার্ভাইকাল রিবের কারণে হতে পারে, যদি সার্ভাইকাল রিব থাকে তখন কম্প্রেশন করে করতে পারে, এবং টাকাইশা আর্টারাইটিস। তো তিনটা জিনিস আমরা বলেছি সাবক্লেভিয়ান সিনড্রোমের জন্য, অ্যাথেরোস্ক্লেরোসিস, সার্ভাইকাল রিব, টাকাইশা আর্টারাইটিস। তো মেইনলি যখন সে এফেক্টেড লিম্বটা, এই যে তার যে এফেক্টেড লিম্ব, এই লিম্বটা যখন সে ইউজ করলে সেদিকে ব্লাড ফ্লো বেশি যাবে। তো ব্লাড ফ্লো যখন বেশি যাবে তখন হচ্ছে ব্রেনে ব্লাড ফ্লো আরও বেশি কমে যাবে, তখনই মেইনলি হচ্ছে সিমটমগুলো দেখা যায় আর কি। আচ্ছা, ক্রনিক লোয়ার লিম্ব ইস্কেমিয়া, ক্রনিক লোয়ার লিম্ব, তাহলে অনেক দিন ধরে লোয়ার লিম্বে ব্লাড যাচ্ছে না, ইস্কেমিয়া হচ্ছে, তাহলে ডিক্রিজ ব্লাড ফ্লো ফর লং ডিউরেশন। কী অবস্থা? ব্লাড ফ্লো যখন যাবে না, যদি ব্লাড না যায় অক্লুশন হওয়ার কারণে, তাহলে পালস কী পাবো আমরা? পালস কমে যাবে বা অ্যাবসেন্ট থাকবে। এক, দুই নম্বর হচ্ছে ব্লাড যাচ্ছে না। সো ব্লাড হচ্ছে, আমরা জানি ব্লাড হচ্ছে গরম, সো ব্লাড যদি না যায় তাহলে তার কী হয়ে যাবে? স্কিন টেম্পারেচার কমে যাবে। এরপর হচ্ছে ব্লাড পাচ্ছে না, মাসেলগুলো কী হয়ে যাবে? ওয়েস্টিং হয়ে যাবে। তা ব্রুই পাবো এখানে, স্কিনের নেল কী হবে? এরা যেহেতু ব্লাড পাচ্ছে না, সো নেল, স্কিনের নেল হচ্ছে ড্রাই, থিন, ব্রিটেল হয়ে যাবে। আর হেয়ার ফলিকল এখানে ব্লাড পাচ্ছে না, সো লস অফ হেয়ার হয়ে যাবে, শাইনি হয়ে যাবে স্কিনটা। এবং এখানে একটা সাইন আছে, বার্জার সাইন বলা হয়, বার্জার সাইন। কী অবস্থা এখানে? যেহেতু ব্লাড যাচ্ছে না, আমরা যদি এটাকে গ্রেভিটির এগেনস্টে এলিভেশন করে দিই, এলিভেশন, তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে। সো পেল হয়ে যাবে, পেল, ব্লাড এমনি যাচ্ছে না, আমরা যদি আরও এলিভেশন করে দিই তাহলে পেলর বা পেল হবে। আর যখন এটা নিচে নামাই দিব, অর্থাৎ ডিপেন্ডেন্সি করে দিব, সেখানে হচ্ছে রেবর বা রেড হবে। সো এলিভেশনে প্যালর বা পেল, আর ডিপেন্ডেন্সিতে রোবর বা রেড, এটাকে বলা হয় বার্জার সাইন। আচ্ছা, ইনভেস্টিগেশন কী করবো আমরা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের জন্য? আমরা হচ্ছে প্রথমে ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা করবো, এই যে এখানে যেমন বার্জার সাইন একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন, এগুলো আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এটা করতে পারি। দুই নাম্বার হচ্ছে অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্স, অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্স, এটা ইম্পর্টেন্ট। এটা কীভাবে বুঝবো আমরা? তো নর্মালি কী অবস্থা? নর্মালি হচ্ছে অ্যাঙ্কেলের যে সিস্টোলিক ব্লাড প্রেশার, এটা হচ্ছে ব্রাকিয়াল, আমরা যে নর্মাল যে ব্লাড প্রেশারটা মাপি ব্রাকিয়াল আর্টারির এগেনস্টে, সেই ব্রাকিয়াল সিস্টোলিক ব্লাড প্রেশারের চেয়ে বেশি। কতটুকু বেশি? বলা হচ্ছে 10 to 20 মিলিমিটার মার্কারি বেশি। অর্থাৎ যদি ব্রাকিয়াল সিস্টোলিক ব্লাড প্রেশার 120 মিলিমিটার মার্কারি হয় নর্মালি, অ্যাঙ্কেলে নর্মালি হবে তখন 130 বা 140, মানে 10 to 20 মিলিমিটার মার্কারি বেশি হবে অ্যাঙ্কেলে। সো আমরা যদি রেশিও করি, এই রেশিওটাকে বলা হয় অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্স। তাহলে অ্যাঙ্কেল সিস্টোলিক বিপি, ব্রাকিয়াল সিস্টোলিক বিপি, যেহেতু অ্যাঙ্কেল সিস্টোলিক বিপিটা বেশি, সো উপরে বেশি নিচে কম, দ্যাটস ওয়াই এই যে রেশিওটা 1-এর চেয়ে বেশি হবে। এখন পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হলে কী হবে? তাহলে এটা 1-এর চেয়ে কমে যাবে, কারণ অ্যাঙ্কেলের যে ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে। সো যখন 1-এর চেয়ে কমে যাবে, কী হতে পারে? ইন্টারমিডিয়েট ক্লডিকেশন কখন হবে? যখন হচ্ছে 0.5 to 0.9, এই রেশিওটা 0.5 to 0.9, তখন এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন আমরা চিন্তা করবো। আরও যখন কমে যাবে, 0.5-এর চেয়ে কমে যাবে, তখন এটা বলা হয় ক্রিটিক্যাল লিভ ইস্কেমিয়া, অবস্থা খুবই খারাপ। সো আমরা এই ইন্ডেক্সটা দেখে বুঝতে পারি। 4 নম্বর হচ্ছে একটা ইমেজিং করতে পারি, প্রাইমারি ইমেজিং বলা হয় এটাকে, ফার্স্ট লাইন ইমেজিং, ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করতে পারি, ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড। এরপরে আমরা সেকেন্ডারি ইমেজিং হিসেবে কন্ট্রাস্ট দিয়ে, কন্ট্রাস্ট এনহ্যান্সড ম্যাগনেটিক রেজোনেন্স এনজিওগ্রাফি, কন্ট্রাস্ট দিয়ে ম্যাগনেটিক রেজোনেন্স এনজিওগ্রাফি করবো। তো অনেক ক্ষেত্রে কন্ট্রাস্ট এনহ্যান্সড ম্যাগনেটিক রেজোনেন্স এনজিওগ্রাফি অনেকের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেট থাকতে পারে, নট টলারেটেড থাকতে পারে, তখন আমরা সিটি এনজিওগ্রাফি করবো তাদের ক্ষেত্রে। আরেকটা এখানে বলা হচ্ছে ইন্ট্রা আর্টারিয়াল, আর্টারি ভেতরে ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাফি, এটা অনেক সময় করা হয় আইজিআর ডিএসএ, এটাও অনেক সময় করা হয়। এরপরে আমরা নর্মাল কিছু টেস্ট করব, যেমন ব্লাডে, যেহেতু এখানে থ্রম্বোসিস হচ্ছে, সো থ্রম্বোসিস যদি হয়ে যায় তো এখানে থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। সো সিবিসির জন্য আমরা থ্রম্বোসাইটোপেনিয়া দেখবো সিবিসিতে। সেরাম লিপিড দেখবো, যেহেতু অ্যাথেরোস্ক্লেরোসিসের মেইন কজ হচ্ছে লিপিড, সো হাইপার লিপিডেমিয়া আছে কিনা এটা দেখতে হবে, এবং ব্লাড গ্লুকোজ দেখতে হবে, কারণ এই ডিজিজগুলোর সাথে, অ্যাথেরোস্ক্লেরোসিস বা এই ডিজিজগুলোর সাথে আলটিমেটলি আমাদের ডায়াবেটিস মেলাটাস রিলেটেড। সো ব্লাড গ্লুকোজ দেখতে হবে ডায়াবেটিস মেলাটাস আছে কিনা। ম্যানেজমেন্ট হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে তাকে কিছুদিন ওষুধ দিব, অ্যাটলিস্ট বলা হচ্ছে অ্যাটলিস্ট 6 মান্থ তাকে ওষুধ দাও, মেডিকেল থেরাপি, আর তারপরে যদি না কমে তখন ইন্টারভেনশনে যাও। তাহলে কী অবস্থা মেডিকেল থেরাপি? বলা হচ্ছে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, আমরা ওয়ার্ডে ভুরি পেশেন্ট দেখেছি যে পায়ের আঙ্গুল নাই,
একদম শুকায় গেছে, আঙুল শেষ, অর্থাৎ পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। কেন? সে অনেকদিন ধরে স্মোকিং করতেছে, একটা হিস্ট্রি। সো স্মোকিং সেসেশন করতে হবে, স্মোকিং সেসেশন। রেগুলার এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করলে ব্লাড ফ্লো বাড়বে। সো কয়বার এক্সারসাইজ করবে? বলা হচ্ছে যে সপ্তাহে 3 বার করতে হবে 30 মিনিট করে। এবং এই যে এক্সারসাইজটি করবে, তো বলা হচ্ছে এনকারেজ পিপল টু এক্সারসাইজ টু দ্য পয়েন্ট অফ ম্যাক্সিমাম পেইন। যতক্ষণ পর্যন্ত তার ম্যাক্সিমাম পেইন হবে না ততক্ষণ পর্যন্ত যে এক্সারসাইজ করো, এটা বলা হচ্ছে। আর এখানে যেহেতু প্লাটিলেট জমা হচ্ছে থ্রম্বাসে, সো অ্যান্টি প্লাটিলেট দিব আমরা, যেমন অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল 75 মিলিগ্রাম, এটা হচ্ছে লোয়ার ডোজে পার ডেইলি দিব আমরা। আর লো ডোজ রিভারক্সাবান এটাও দিতে পারি 2.5 মিলিগ্রাম করে 2 টাইমস ডেইলি দিব। এবং হচ্ছে পেরিফেরাল বেসো ডাইলেটর কিছু, যেহেতু এখানে অলরেডি ভেসেলটা অক্লুড হয়ে যাচ্ছে, সো আমরা যদি ভেসেল ডাইলেট করে দিতে পারি সো ব্লাড ফ্লো বাড়বে, যেমন সিলোস্টাজল, নেফট্রিডোফিউরেল এগুলো আমরা দিতে পারি। এবং স্টেটিন দিব, যেহেতু তার এখানে লিপিড বেশি হতে পারে। এবং ডায়েট অ্যান্ড ওয়েট লস করতে হবে। ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ আদার ডিজিজ, যেমন ডায়াবেটিস থাকতে পারে, এটাকে ট্রিট করতে হবে, হাইপারটেনশন ট্রিট করতে হবে, অ্যানিমিয়া থাকলে ট্রিট করতে হবে, হার্ট ফেলিয়ার থাকতে ট্রিট করতে হবে। এগুলো করার পরে অ্যাটলিস্ট 6 মাস মেডিকেল ট্রিটমেন্টটা চলবে। তার যদি না কমে তখন ইন্টারভেনশন যেতে হবে। ইন্টারভেনশন হচ্ছে এনজিওপ্লাস্টি মেনলি আমরা করতে পারি, তারপরে স্ট্যান্টিং করতে পারি, অ্যান্ড আর্টারেক্টমি করতে পারি, এবং বাইপাস করে দিতে পারি। তাহলে এগুলো আমরা করতে পারি। তাহলে এইটা ছিল আমাদের পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। এতটুকু পর্যন্ত আমরা এখন বার্জার ডিজিজ এটা নিয়ে আলোচনা করব। সো বার্জার ডিজিজ এটার একটা নাম হচ্ছে থ্রম্বোএনজাইটিস অবলিটারেন্স। সো এখানে একটা এনজাইটিস আইটিস যুক্ত হলে আমরা জানি এটা একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ। সো ইনফ্ল্যামেটরি ডিজিজ অফ distal arteries and vein. So Barger disease is known as thromboangiitis obliterans. যেহেতু এনজাইটিস আছে, সো ইনফ্ল্যামেটরি ডিজিজ অফ ডিস্টাল আর্টারিস অ্যান্ড ভেইন। কী অবস্থা এখানে হচ্ছে ইট ইজ নট আ সিস্টেমিক ভাস্কুলাইটিস। ইম্পর্টেন্ট, এখানে এটা কোনো সিস্টেমিক ভাস্কুলাইটিস না। সো সিস্টেমিক যদি ভাস্কুলাইটিস কোনো ডিজিজ না হয় তখন অ্যাকিউট ফার্স্ট যে মার্কার এগুলো নর্মাল থাকবে। এগুলো হচ্ছে সিস্টেমিক ডিজিজে বাড়ে। আচ্ছা, ডাজ নট ইনভলভ করোনার আর্টারিস। এটা একটি ইম্পর্টেন্ট তথ্য যে বার্জার ডিজিজে কী হবে না, করোনার আর্টারিটা ইউজুয়ালি ইনভলভ হয় না। অকিউরেন্স বার্জার ডিজিজও সেম, যারা মেল স্মোকার, ইয়ং মেল স্মোকার, এদের ক্ষেত্রে বেশি হয় 2 to 30 ইয়ার্স এজে খুব বেশি হয়। সাইন সিনড্রোম কি? সাইন সিনড্রোম হচ্ছে ক্লডিকেশন, আমরা বলেছি ক্লডিকেশন ইন দ্য ফিট। রেস্ট পেইন হতে পারে যদি আরও বেশি হয় ইন দ্য ফিঙ্গার অন টু। রিস্ট অ্যান্ড অ্যাঙ্কেল পালস অ্যাবসেন্ট, তাহলে রিস্ট এবং অ্যাঙ্কেল পালস অ্যাবসেন্ট, আর বাকি পালসগুলো প্রেজেন্ট থাকবে। রিস্ট অ্যান্ড অ্যাঙ্কেল অর্থাৎ পেরিফেরাল যে পালস ওগুলো অ্যাবসেন্ট, কারণ আমরা বলেছি যে এটা একটা কি কোথায় এফেক্ট করে, ডিস্টাল আর্টারিতে। সো ডিস্টাল আর্টার যেহেতু এফেক্ট করে, সো দ্যাটস ওয়াই রিস্ট অ্যান্ড অ্যাঙ্কেল পালসগুলো অ্যাবসেন্ট থাকবে। এবং আলটিমেটলি এখানে কী হয়ে যায়, আলসারেশন, গ্যাংগ্রিন অফ দ্য ডিজিজ হয়ে যায়। মাইগ্রেটরি সুপারফিশিয়াল থ্রম্বোফ্লেবাইটিস, এটাও দেখা যায় অনেক সময় থ্রম্বোফ্লেবাইটিস, মানে হচ্ছে ভেইনকে ইনভলভ করে, সুপারফিশিয়াল যে ভেইন এটাকে ইনভলভ করে মাইগ্রেটরি। আচ্ছা, নোটা বেন দিয়ে আমরা এখানে আরেকটা জিনিস লিখেছি যে আরেকটা ডিজিজ আছে বার্গার ডিজিজ। এখানে জাস্ট ইউ আছে, এখানে জাস্ট একটা ইউ আছে, বার্জার, এখানে ইউ নাই, এটা হচ্ছে বার্জার ই, দুইটা সেম বার্জার। বাট ওই ডিজিজটা পুরোটা আলাদা, এটা হচ্ছে আইজিএন নেফ্রোপ্যাথি। বার্জার ডিজিজ এটা হচ্ছে আইজিএন নেফ্রোপ্যাথি, আর যেখানে ইউ থাকবে এটা হচ্ছে থ্রম্বোএনজাইটিস অবলিটারেন্স আর কি। সো ম্যানেজমেন্ট কীভাবে করতে পারি আমরা বলেছি, এগুলো হচ্ছে স্মোকিংয়ের সাথে রিলেটেড। সো স্টপ স্মোকিং বলা হচ্ছে স্মোকিং বন্ধ করে দিলে এটা অনেকটা রিকভারি হয়ে যায়। তারপর বেসোডাইলেটর দিব, যেমন পোস্টাসাইক্লিন দিতে পারি আমরা, পোস্টাসাইক্লিন অ্যানালগ আছে, ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারগুলো দিতে পারি। অ্যান্ড সিম্প্যাথেক্টমি মানে কি, আমরা জানি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে অলওয়েজ ট্রাই করে কি বেসেলকে কনস্ট্রিকশন করতে। সো আমরা যদি সিম্প্যাথেক্টমি করে দিই সো বেসেল কনস্ট্রিকশন হবে, সো এটাও কাজ করে। তো এটা ছিল আমাদের বার্জার ডিজিজ। আমরা এখন আলোচনা করবো রেনল্ড ফেনোমেনন। ইম্পর্টেন্ট একটা টপিক রেনল্ড ফেনোমেনন। কী অবস্থা এখানে কী হয়, তো রেনল্ড ফেনোমেনন বলা হচ্ছে ডিউ টু রেসপন্স টু স্ট্রেস অর কোল্ড এক্সপোজার। স্ট্রেস অর কোল্ড এক্সপোজারের কারণে বেসু কনস্ট্রিকশন হয়, তখন ব্লাড ফ্লো কমে যায়, এই কারণে হচ্ছে রেনল্ডস ফেনোমেনন। অকিউরেন্স কি, এটা হচ্ছে ইয়ং ওয়েমেন, এটা মনে রাখতে হবে ইয়ং ওয়েমেন। আর বার্জার ডিজিজ ছিল কি ইয়ং মেল স্মোকার, এটা হচ্ছে ওমেন। আচ্ছা, টাইপস ভেরি ইম্পর্টেন্ট, 2 ধরনের আছে বার্জার ডিজিজ আমরা পড়েছি, হচ্ছে রেনল্ডস ফেনোমেনন। এটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি, এটাকে রেনল্ডস ডিজিজও বলা হয়, আর হচ্ছে সেকেন্ডারি, এটাকে রেনল্ডস সিনড্রোমও বলা হয়। ইম্পর্টেন্ট, সেকেন্ডারি সিনড্রোম আর প্রাইমারি ডিজিজ, এটা একটু মনে রাখতে হবে। তাহলে 2 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিটা কেন হচ্ছে, প্রাইমারিটা অন্য কোনো ডিজিজের কারণে হচ্ছে না, সেকেন্ডারি বিভিন্ন ডিজিজ থাকে, এই ডিজিজের কারণে রেনল্ডসটা হচ্ছে,
সেই জন্য এটাকে বলা হয় সেকেন্ডারি। সো প্রাইমারিটা কেন হচ্ছে? ডিউ টু vasospasm দ্যাট নট অ্যাসোসিয়েটেড উইথ আদার ডিজিজ, নট অ্যাসোসিয়েটেড উইথ আদার ডিজিজ। সেকেন্ডারিটা আমরা বলেছি সেকেন্ডারি বিভিন্ন ডিজিজের কারণে হবে, আমরা একটু পরে দেখবো। প্রাইমারিটা নর্মালি দুই সাইডে হবে বাইল্যাটারাল, আর সেকেন্ডারিটা ইউনিল্যাটারাল। প্রাইমারি যেটা, এটা যেহেতু vasospasmর জন্য হচ্ছে, আমরা যখন এক্সপোজারটা কমাই ফেলবো, যেমন কোল্ড অ্যান্ড স্ট্রেস, এই দুইটা কারণে হয় মেনলি। তো যখন এগুলো কমাই ফেলবে তখন এটা নর্মালি চলে আসবে। সো বলা হচ্ছে ডিউরেশন হচ্ছে 50 মিনিট, 15 মিনিটের মধ্যে সে ভালো হয়ে যায়। আর সেকেন্ডারি এখানে যেহেতু একটা ডিজিজ তার আছে আগে থেকে, সো এখানে এটা 1 ঘন্টা বাদ আছে বেশি হয়। ইম্পর্টেন্ট হচ্ছে নর্মাল ক্যাপিলারোস্কোপি ফাইন্ডিং, নর্মাল ক্যাপিলারোস্কোপি ফাইন্ডিং। যেহেতু এখানে প্রাইমারি ডিজিজ, এখানে জাস্ট vasospasm হচ্ছে, ব্যাসেলে অন্য কোনো সমস্যা নাই, দ্যাটস ওয়াই ক্যাপিলারিওস্কোপি, মানে ক্যাপিলারিগুলো নর্মাল থাকবে। আর এখানে অ্যাবনর্মাল, ইম্পর্টেন্ট অ্যাবনর্মাল। এটা কেন হয় আমরা বলেছি, এক্সপোজার টু কোল্ড অ্যান্ড স্ট্রেস, স্ট্রেসের কারণে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়বে, ভ্যাসোকনস্ট্রিকশন হবে। আর এখানে সেকেন্ডারি যেটা, এটা আমরা বলেছি অনেকগুলো ডিজিজের কারণে হয়, মেইনলি কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, এগুলো রাখতে হবে। কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার যেমন স্ক্লেরোডার্মা মোস্ট কমন, স্ক্লেরোডার্মা মোস্ট কমন। তারপর হচ্ছে মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার এখানে হয়, এবং হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এগুলো তো হতে পারে। হাইপার ভিসকোসিটি যদি হয়, যদি ব্লাড ভেসেলের যে ভিসকোসিটি এটা বেড়ে যায়, তখন এগুলো হচ্ছে অপারেশন করবে। সো এখানে হতে পারে লিকেমিয়াতে হতে পারে, ডাব্লিউবিসি বেড়ে যাচ্ছে, ভিসকোসিটি বেড়ে যাচ্ছে। কিছু ড্রাগের নামগুলো রেখেছি, এগুলো পরীক্ষা আসতে পারে। ওসিপি, এরগট, বিটা ব্লকার, ব্লিওমাইসিন, মিথাইল সার্গাইড এটা বেসিক্যালি হচ্ছে মাইগ্রেন ইউজ করা হয়। তারপর হচ্ছে বিনব্লাস্টিন, এই ড্রাগগুলোর ক্ষেত্রে কিন্তু হতে পারে। সো আমাদের যদি পেশেন্টের কিন্তু ড্রাগের হিস্ট্রি নিতে হবে, যদি এই ড্রাগগুলো খায় তখন এগুলো অফ করতে হবে। সিমটমস কি? সিমটমস হচ্ছে পিসিআর, আমরা দেখবো একটু পরে পিসিআরটা কি। আর এখানে এটা হচ্ছে ডিজিটাল আলসারেশন হয়ে যায়, যেহেতু এটা অনেক দিন ধরে হচ্ছে, ডিজিটাল আলসারেশন হয়ে যায়। আর যেহেতু এটা হচ্ছে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার ডিজিজ সেকেন্ডারিতে, সো এখানে অটো অ্যান্টিবডিগুলো পজিটিভ থাকবে। আর এখানে যেহেতু এটা কোনো ডিজিজের কারণে হচ্ছে না, সো অটো অ্যান্টিবডি নর্মালি হচ্ছে নেগেটিভ থাকে। সাইন সিমটম আমরা বলেছি পিসিআর, পি দিয়ে হচ্ছে পেল, সি দিয়ে সাইনোসিস, আর দিয়ে হচ্ছে রেডনেস। সো এটা হচ্ছে একটা সিকোয়েন্স হবে, প্রথমে পেল হবে, তারপর সাইনোসিস হবে, তারপর হচ্ছে রেডনেস হবে। কীভাবে হচ্ছে? পেল কেন হচ্ছে? পেল কারণ হচ্ছে ব্লাড ফ্লো কমে গেছে, অর্থাৎ ইস্কেমিয়ার কারণে পেল হচ্ছে। এরপর আবার সাইনাস হবে। কেন সাইনাস হবে? ভেসেলগুলো ডাইলেট করবে টু কিপ ব্লাড ইন টিস্যু। এটা কেন? হাইপোক্সিয়ার কারণে, হাইপোক্সিয়ার কারণে ভেসেল ডাইলেট হয়। রেডনেস কেন? যখন এখানে আবার আমরা যখন এক্সপোজার, যেমন ঠান্ডা পানিতে হাত দিছি, তাহলে এটা হতে পারে। ঠান্ডা পানি থেকে যখন হাত নিয়ে ফেলবো, যখন এক্সপোজার যখন নিয়ে ফেলবো, তখন ব্লাড ফ্লো রিটার্নস, সো রিপারফিউশন হবে, রিপারফিউশন কারণে কী হবে? রেডনেস হবে। সো আমরা এখানে দেখতেছি, এই যে এখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে হোয়াইট ডিউ টু ডিক্রিজ ব্লাড ফ্লো, ব্লু ডিউ টু ল্যাক অফ অক্সিজেন, অ্যান্ড লাস্ট অফ হচ্ছে রেড হোয়েন ব্লাড ফ্লো রিটার্নস। তো আমরা এখানে তিনটা জিনিস দেখলাম। ইনভেস্টিগেশন, নর্মালি ইনভেস্টিগেশন নেসেসারি না, এটা আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করা যায়। আমরা কখন ইনভেস্টিগেশন করব? একটা ইনভেস্টিগেশন যদি করি, এটা কখন করব? টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ভাস্কুলাইটিস, অর্থাৎ ভেসেল কোনো সমস্যা হয়েছে কিনা দেখার জন্য। ইনভেস্টিগেশনকে বলা হয় নেল ফোল্ড ক্যাপিলারোস্কোপি। নেল ফোল্ডে এখানে ক্যাপিলারি যেগুলো আছে, ক্যাপিলারগুলো আমরা দেখবো ক্যাপিলারোস্কোপ নামে একটা ডিভাইস দিয়ে। কি দেখতে পাবো? যদি ভেসেলের সমস্যা থাকে, ভেসেলগুলো ডাইলেটেড হবে, ডিস্টর্টেড হবে, পজিটিভ ক্যাপিলারি লোব যদি এগুলো থাকে, তাহলে বুঝতে হবে এখানে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আছে। স্পেশালি হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস এক্ষেত্রে হতে পারে। সো নর্মাল যদি হয় ক্যাপিলারোস্কোপি, তাহলে এটা বুঝতে হবে যে প্রাইমারি, আর অ্যাবনর্মাল হলে এটা সেকেন্ডারি। আচ্ছা, ম্যানেজমেন্ট কীভাবে করবো? যদি প্রাইমারি হয়, আমরা বলেছি প্রাইমারি হচ্ছে দুইটা কজ, একটা হচ্ছে কোল্ড আর একটা হচ্ছে স্ট্রেস। সো এগুলো কমাতে হবে। সো অ্যাভয়েড এক্সপোজার টু কোল্ড, তাহলে হবে না। আর বেসিক্যালি ডাইরেক্ট করার জন্য আমরা নিফেডিপিন দিতে পারি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এরপর সিভিআর র্যানট উইথ গ্যাংগ্রিন, র্যানট প্লাস তার গ্যাংগ্রিন হয়ে গেছে, তখন আমরা ইমিডিয়েটলি ম্যানেজ করতে হবে এটাকে। কী দিব আমরা? আইবি আইলেপ্রোস্ট, এটা হচ্ছে একটা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে ভ্যাসোডাইলেটর, সো আইবি একটা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ দিয়ে দিচ্ছি, আইবি আইলেপ্রোস্ট। এটাকে একটা সিভিআর র্যানট উইথ গ্যাংগ্রিন বা গ্যাংগ্রিন হয়ে যাবে, এরকম একটা অবস্থা, এক্ষেত্রে দিব আমরা। এবং এই যে বলেছি, যেহেতু এখানে স্ট্রেস মানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, ভ্যাসোকনস্ট্রিকশন, সো এটাকে যদি আমরা ব্লক করে দিই, অর্থাৎ ডিজিটাল সিম্প্যাথেক্টমি করে দিই, সিম্প্যাথেক্টমি, তখন হচ্ছে আলটিমেটলি এখানে ভ্যাসোকনস্ট্রিকশন হতে পারবে না। সেকেন্ডারি যদি হয়, তাহলে সেকেন্ডারি যে ডিজিজ ওইটাকে আমাদের ট্রিট করতে হবে, তাহলে ট্রিট অফ দ্য আন্ডারলাইং ডিসঅর্ডার। এবং যদি অটো অ্যান্টিবডি থাকে, অটো অ্যান্টিবডি তো অটোইমিউন ডিজিজ হয়, তো অটোইমিউন ডিজিজগুলো আলটিমেটলি যেমন এসএলই, তো এগুলো আলটিমেটলি আমাদের যে কিডনি, এই কিডনিটাকে আলটিমেটলি এফেক্ট করবে। সো সেই ক্ষেত্রে আমরা কিডনিকে প্রোটেকশন দেওয়ার জন্য, ফর রেনো প্রোটেকশন, আমরা অ্যাসি ইনহিবিটর কিন্তু ইউজ করতে পারি। বাট অটোইমিউন যদি না হয়, তখন অ্যাসি ইনহিবিটর দেওয়ার আসলে প্রয়োজন নাই। বাট যদি অটোইমিউন হয়,
অটো অ্যান্টিবডি থাকে, তখন হচ্ছে কিডনিকে পরিষ্কার করার জন্য এসি ইনহিবিটর ইউজ করা যায়। সো আমাদের আলোচনা আজকে এই টপিকগুলোই ছিল। তো ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে অনেকগুলো তথ্য, মোস্ট হাইয়ার তথ্যগুলো আমরা দিয়েছি। তো সবাইকে ধন্যবাদ।